শেষ সময় প্রচারণায় ব্যস্ত উপজেলা নির্বাচনের প্রার্থীরা, তৈরি হচ্ছে উত্তেজনাকর পরিস্থিতি। শঙ্কায় প্রার্থী সমর্থক ও সাধারণ ভোটাররা। ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, এবার মশার ঘনত্ব বেশি। চট্টগ্রাম ও বরিশালে বাড়বে সংক্রমণ, মশক নিধনে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও স্থানীয় প্রশাসন। 91% কম বৃষ্টি এপ্রিল জুড়ে। তীব্র খরা রোধে কৃত্রিম বৃষ্টি কৃষিপ্রধান দেশের দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে বলছেন বিশেষজ্ঞ। এবং অব্যাহত দরপতনে নতুন বিনিয়োগ নেই শেয়ার বাজারে, তারল্য সংকটে পুঁজি বাজার। নানা উদ্যোগেও আস্থাহীনতায় বিনিয়োগকারীরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি অরিন ইশরাত। এবার বিস্তারিত। রংপুরের পীরগাছায় উপজেলা নির্বাচনে এবার চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগের 3 প্রার্থী। এতে বিভক্ত হয়ে পড়ছেন কর্মী সমর্থকরা। শেষ সময়ের প্রচারণায় তৈরি হচ্ছে উত্তেজনাকর পরিস্থিতি। এ শঙ্কায় আছেন খোদ প্রার্থী সমর্থক ও সাধারণ ভোটাররা। সহকর্মী রফিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা ইসলাম। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলায় এবার ভোট গ্রহণ হবে 8 মে। সেই সময়ে ভোটারদের সমর্থন পেতে প্রার্থীরা ছুটছেন পাড়ায় পাড়ায়, যাচ্ছেন বাজারে, মিলছেন আড্ডাখানায়। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় এবার সাধারণ ভোটারদের মাঝে শান্তি মিললেও দলের একাধিক নেতা প্রার্থী হওয়ায় তৃণমূলে বেড়েছে দ্বন্দ্ব। তৃণমূলে দলীয় কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হওয়ায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা বেড়েছে খোদ সরকার দলীয় প্রার্থীদের মধ্যে। জনগণ আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে আমার সঙ্গে আছে, তা সাড়া দিচ্ছে, কিন্তু এখন আর কোনো উপায় না পেয়ে এখন আমাকে বিভিন্নভাবে চক্রান্ত করে আমার ক্ষতি করার জন্য তারা চেষ্টা করছে। ওনাদের বক্তব্যগুলোই আক্রমণাত্মক এবং 2টা ইউনিয়নে আমার যারা ভোট করছে তাদের উপর চাপ, প্রেশার, টানাটানি, কর্মী যদি একে দলের এটা আছে। আওয়ামী লীগ প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব বেড়ে যাওয়ায় সুষ্ঠু ভোট নিশ্চিতে আগাম প্রস্তুতি নেওয়ার দাবি জাতীয় পার্টির প্রার্থীর। প্রশাসনিকভাবে যদি এর আগে এখনই ব্যবস্থা না নেয় তাহলে এই জিনিসটা সামনের দিকে আরো ভয়াবহ অবস্থা ধারণ করবে। পুলিশ বলছে সুষ্ঠু ভোট গ্রহণে বাধা হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি পীরগাছায়, তবুও সব ধরনের প্রস্তুতি চলছে সংস্থাটির। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের রংপুর জেলা পুলিশের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। আমাদের ভোট কেন্দ্রের নিরাপত্তার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার জন্য রংপুর জেলা পুলিশ কাজ করবে। কাউনিয়া ও পীরগাছা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত পদে এবার লড়ছেন 16 প্রার্থী। মোট ভোটার 1,81,565 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গুর সংক্রমণ। মাঠের গবেষণা বলছে গেল কয়েক বছরের তুলনায় এবছর মশার ঘনত্ব বেশি। তবে ঢাকার চেয়ে চট্টগ্রাম ও বরিশালে ডেঙ্গুর সংক্রমণ এবার বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি ভয়ানক হতে পারে সব জেলা উপজেলায়। তাই বৃষ্টি শুরুর আগে মশার বংশ বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল বছর সারা দেশে ডেঙ্গুর সংক্রমণে হাসপাতালে ভর্তি হয় 3,20,000 মানুষ, আর এতে মৃত্যু হয় 7 শতাধিক রোগীর। চলতি বছর ফেব্রুয়ারি মার্চে সংক্রমণ কিছুটা কম হলেও এপ্রিল থেকে ফের বাড়ছে সংক্রমণ। গেল বৃহস্পতিবার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় 19 জন। ডেঙ্গু নিয়ে সারা বছর গবেষণা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ। বর্ষার আগে চালানো একটি জরিপ বলছে চলতি বছর ডেঙ্গুর সংক্রমণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। বৃষ্টিপাতটা শুরু হলে তাপমাত্রা কমে আসবে, মশার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি হবে। বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা তো যে ছোট বড় পাত্র ব্যবহার করি, খাবার দাবারের প্যাকেট থেকে শুরু করে আইসক্রিমের প্যাকেট, মানে কোন, কাপ, গ্লাস, বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করি, এই জিনিসগুলোতে বিভিন্ন জায়গায় পড়ে থাকে, সেখানে পানি জমা হবে, বৃষ্টির পানি। এই বৃষ্টির পানি জমা হলেই এরিস মশা যেগুলো বেঁচে আছে সেগুলো ডিম পারবে, ডিম পেড়ে তার প্রজননটা বাড়বে এবং সামনের দিনগুলোতে ডেঙ্গু বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা আছে। এবার ডেঙ্গুর সংক্রমণ ঢাকার 2 সিটি কর্পোরেশনের চেয়ে চট্টগ্রাম ও বরিশালে বেশি হতে পারে। সেই সঙ্গে সব জেলা উপজেলায় এবার ডেঙ্গুর প্রভাব যে কোনো বছরের হিসেব ছাড়িয়ে যাবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। এটা বেশি আমার কাছে অ্যালার্মিং মনে হয়
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা, কক্সবাজার এলাকা, বরগুনা, বরিশাল, চাঁদপুর, গাজীপুর, এই জেলাগুলোতে আমরা কিন্তু এডিস মশার ঘনত্ব বেশি পাচ্ছি অন্যান্য বছরের তুলনায়। এবছর বাংলাদেশের জেলা উপজেলা পর্যায়ে ডেঙ্গু ছড়াবে, এটি নিয়ন্ত্রণ করা কিন্তু বেশ চ্যালেঞ্জিং এ কারণে যে আমাদের উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে আসলে মশা নিয়ন্ত্রণের কিন্তু সক্ষমতা আমাদের নেই। গেল বছর ডেঙ্গু রোগীদের চাপ সামলাতে হিমশিম অবস্থা ছিল হাসপাতালগুলোর, সঙ্গে তরল স্যালাইনের দেখা দেয় তীব্র সংকট। এবার বৃষ্টি শুরুর আগেই মশার বংশবিস্তার রোধ করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সুন্দরবন পূর্ব বন বিভাগের আমরবুনিয়া এলাকায় আগুন নেভাতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। রবিবার সকালে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, নৌবাহিনীর সদস্য, পুলিশ, বন বিভাগ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছায়। সকাল 8টার দিকে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে পানি দেওয়া শুরু করেছে। তবে কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসবে তা নিয়ে শঙ্কা রয়েছে। তেতাল্লিশ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে এবারের এপ্রিলে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে মাত্র 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে পুরো মাস জুড়ে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 91% কম। ফলে খরায় পরিণত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন আগামী বছরগুলোতে বাড়তে পারে উষ্ণতা ও খরার পরিমাণ। এর থেকে মুক্তির জন্য মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার দেশগুলোর মতো কৃত্রিম বৃষ্টির প্রস্তুতি নিতে পারে বাংলাদেশ। তবে এর ব্যয়বহুলতা ও পরিবেশের উপর ক্ষতিকর দিক বিবেচনা করে আরও গবেষণা করা দরকার। নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে বিস্তারিত। এপ্রিলের দাবদাহ ছাড়িয়েছে 43 বছরের রেকর্ড। ব্যবসা গরমে অতিষ্ঠ জনজীবন। মেয়ের শুরুতে রাজধানী ঢাকা সহ কয়েকটি জেলায় এক ঝলকে বৃষ্টির দেখা গেলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। আবহাওয়া অধিদপ্তর বলছে এপ্রিল জুড়ে বৃষ্টিপাত রেকর্ড হয় মাত্র 1 মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে 91% কম। বিশেষজ্ঞরা বলছেন গড় বৃষ্টিপাতের পরিমাণ সামনের বছরগুলোতে আরো কমবে, বাড়বে উষ্ণতা ও খরা। এখন থেকে আরো 20 বছর 30 বছর পরে তাপমাত্রা 2 ডিগ্রি গড় বাড়বে। 2050 সন নাগাদ এটা 2 ডিগ্রির উপরে বেড়ে যাবে। 60-70 সন নাগাদ এটা 3 ডিগ্রিতে চলে যাবে। 2050 সাল নাগাদ আমরা কার্বন নেট জিরোতে যাওয়ার কথা, 30 সাল নাগাদ প্রায় অর্ধেক কমিয়ে আনার কথা। তো সেইভাবে বাস্তবায়ন হচ্ছে না প্যারিস এগ্রিমেন্ট, এবং এই তাপমাত্রা বৃদ্ধি আরো বাড়তে থাকবে। তীব্র খরায় ফেটে চৌচির ফসলি মাঠ, ক্ষতির মুখে কৃষিজীবীরাও। এ অবস্থায় গরম থেকে বাঁচতে চীন, মধ্যপ্রাচ্য কিংবা উত্তর আমেরিকার মতো বাংলাদেশেও কৃত্রিম বৃষ্টিপাতের প্রস্তুতির পরামর্শ দিচ্ছেন জলবায়ু বিশেষজ্ঞরা। দুবাইতে 2 দিনে 125 মিলিমিটার বৃষ্টি, তার তুলনায় অনেক বেশি বৃষ্টির রেকর্ড আমাদের এখানে আছে। 2004 সনে হয়েছে। কোন বছর ঘটবে এটা তো বলতে পারি না, কিন্তু আমাদেরকেও ওই আবুধাবি, দুবাইয়ের মতো বেশি বৃষ্টির জন্য প্রস্তুত থাকা জাতীয় অভিযোজন পরিকল্পনায় বলা আছে। লোডশেডিং সম্ভব, সেটা মানে দুবাই এটা এক্সারসাইজ করেছে, তারপরে চায়না করেছে। এটাকে পাইলট প্রজেক্ট নিয়ে এটা এক্সারসাইজ করতে হবে, এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে ভূমির কোনো ক্ষতিগ্রস্ত হয় কিনা। তবে কৃত্রিম বৃষ্টি ব্যয়বহুল, এছাড়া কৃষি প্রধান দেশে এটি দীর্ঘমেয়াদী ক্ষতির কারণও হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। অত্যাধিক তাপমাত্রার বিষয়টি মাথায় রেখে বা বৃষ্টিবিহীন বা বৃষ্টির ছায়া এই সময়টিকে আমরা ওভারকাম করার জন্য বিজ্ঞানের বিভিন্ন কলা কৌশল ব্যবহার করে যদি কৃত্রিম বৃষ্টিপাত ঘটাই, সেটিও একইভাবে প্রকৃতির উপরে একটা প্রেসার হয়ে যাবে। আর্টিফিশিয়াল মেজার্স আসলে আমাদের জন্য সাস্টেনেবল হবে না, অত্যন্ত ব্যয়বহুল, এবং ওটার ফলে আরো কিছু নেগেটিভ কনসিকুয়েন্সেস নিয়ে আসতে পারে, যেমন হঠাৎ করে অনেক বন্যা দেখা দিতে পারে, হেইল স্টর্ম হতে পারে। এখনই কৃত্রিম বৃষ্টির প্রস্তুতি নিয়ে রাখলেও প্রয়োগের বিষয়ে আরো গবেষণা দরকার বলছেন বিশেষজ্ঞরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। টানা তৃতীয়বার লন্ডনের মেয়র নির্বাচিত সাদিক খান বিজয়ী ভাষণে ঋষি সুনাককে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান।
ধারাবাহিক ধারায় দুরবস্থা বিরাজ করছে দেশের পুঁজিবাজারে। অব্যাহত দরপতনের কারণে নতুন বিনিয়োগ নেই। এতে তারল্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজার। গত 4 মাসে মূলধন হারিয়েছে প্রায় ৭৬,৭৬২ কোটি টাকা। এমন পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির পক্ষ থেকে নেওয়া হচ্ছে একের পর এক নতুন উদ্যোগ। বিশ্লেষকরা বলছেন, বাজারে উত্থান পতন স্বাভাবিক একটি বিষয়, কিন্তু পতনের ধারা যাতে দীর্ঘায়িত না হয় সেদিকে নজর রাখতে হবে। এমন টালমাটাল অবস্থায় বিনিয়োগকারীরা আশ্বস্ত হতে পারছেন না পুঁজিবাজারে। বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদনে। শেয়ারের বড় পতন ঠেকাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা। নতুন চেষ্টা হিসেবে পুঁজিবাজার মূল্যসীমা বেঁধে দিয়েছিল বিএসইসি। সে উদ্যোগেও প্রতিফলন হয়নি বাজারে। আশা ছিল নির্বাচনের পরবর্তী সময়ে ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার। ফ্লোর প্রাইস প্রত্যাহারের পরে বাজারে লেনদেন কিছুটা গতি ফিরলেও বাড়েনি শেয়ারের হাতবোতলের পরিমাণ। কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করছেন, তারল্য সংকট, ভালো কোম্পানির অভাব, গুজব, মার্জিন ঋণের ফোর্স সেল সহ নানা কারণে পুঁজিবাজার মুখ থুবড়ে পড়েছে গত 4 মাসে। গেল 8 জানুয়ারি থেকে 2 মে পর্যন্ত শেয়ার বাজার মূলধন হারিয়েছে ৭৬,৭৬২ কোটি টাকা। বিশ্লেষকদের মতে, মোটা দাগে শেয়ার বাজারে 2 ধরনের সংকট চলছে। এক, বিনিয়োগকারীদের আস্থাহীনতা, 2, বাজারে ভালো কোম্পানি না আসা। আমি যদি একটা ভালো স্টক মার্কেট চাই তাহলে ভালো কোম্পানির লিস্টিং আনতে হবে। এখন ভালো কোম্পানি কারা? যাদের টার্নওভার বেশি, যাদের আর্নিং বেশি, যারা এর মধ্যে বিদেশি কোম্পানি বেশ কয়েকটা আছে যারা শেয়ার বাজারের বাইরে আছে এখনো, কিন্তু ওরা অন্য দেশে কিন্তু ঠিকই শেয়ার বাজারে আছে। তো এখন আমাদের হাই আপসের পলিসি মেকার্সরা যদি এটা ক্যাশ না করে, চিন্তাতে না আনে, তো আমার মতো লোকে বলবো তো লাভ নাই। আজকে যদি বড় কোম্পানি লাইক গ্রামীণ, বিএটি বা ওয়ালটন এরা যদি বিনিয়োগ না করে, তাহলে স্টক মার্কেট কিভাবে উঠবে? কাজে তাদেরকে বড় করতে হবে। তারা যদি ডাইনামিক্স হয়, স্টক মার্কেট ডাইনামিক হবে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো এরই মধ্যে তারল্য সংকট মোকাবেলায় তহবিল সংগ্রহের প্রচেষ্টা আছে বলে জানান বিএসইসির কমিশনার। অ্যাসেট ম্যানেজমেন্ট যে কোম্পানিগুলো আছে তারা গত কয়েক বছর ধরে বেশ কিছু ফান্ডের রেজিস্ট্রেশন এখান থেকে পেয়েছে। এই ফান্ডগুলোর অবশ্যই মার্কেটে আসবে, এগুলো সংগ্রহ হচ্ছে, এগুলো আসবে, সেগুলো পুঁজিবাজারকে ব্যাপক সহায়তা করবে। এছাড়াও আরও কিছু ফান্ড, বিদেশ থেকেও কিছু ফান্ড যেগুলোর কথাবার্তা বিভিন্ন পর্যায়ে হয়েছে এবং আসছে, সেগুলো হয়তো আমাদের বাজারে অচিরে আসবে। ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকে 200 কোটি টাকা তহবিল আসছে বলে জানান বিএসইসির মুখপাত্র। তিনি জানান, মিউচুয়াল ফান্ড, ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বিনিয়োগের কাজ করছে শেয়ার বাজারে। নতুন মিউচুয়াল ফান্ডের নিবন্ধন আমাদের কাছে প্রসেস ছিল, এগুলো দ্রুত অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তো আমরা আশাবাদী যে এই মিউচুয়াল ফান্ডগুলোর ফান্ড সাইজ ডিক্লেয়ার করার পরে ইনভেস্টমেন্টে আসবে, তার একটা বড় অংশ তালিকাভুক্ত সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট আসবে, এতেও কিছুটা ডিমান্ড ক্রিয়েট করবে। ব্যাংকিং খাতের নাজুক অবস্থার পাশাপাশি পুঁজিবাজারে বেহাল অবস্থা সরকারের উন্নয়নের কর্মকাণ্ডের ইমেজকে প্রশ্নবিদ্ধ করে রাখছে কয়েক বছর ধরে। এই অবস্থার পরিবর্তনের পাশাপাশি এই অবস্থার জন্য কারা দায়ী তাও খুঁজে দেখার পরামর্শ বিশ্লেষকদের। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ ছুটির পর আজ থেকে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মগবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, কি অবস্থা দেখছেন? আজ তো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলো, উপস্থিতি কেমন দেখছেন? যেমনটি বলছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, বেশ কিছুদিন তীব্র দাবদাহের পর মূলত এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফিরে এসেছে। আমরা এখন যে স্থানটিতে আছি সেটা হচ্ছে রাজধানীর মগবাজারে বড় মগবাজারে একটা প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে শিক্ষার্থীরা আসছেন, তবে সকাল 8টা থেকেই এই শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। মূলত এই গরমের কারণেই মূলত শিক্ষা মন্ত্রণালয় এবং গণশিক্ষা থেকে মূলত এই শিক্ষা কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তী সেই নিষেধাজ্ঞা উঠিয়ে কিছু জানিয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। এবং আপনাকে যদি আমি একটু জানিয়ে দিতে চাই যে সকাল 8টা থেকেই মূলত প্রাথমিক যে শিক্ষা কার্যক্রম সেটি শুরু হয়েছে শিক্ষা প্রাঙ্গণে। সকাল থেকেই শিক্ষার্থীরা আসছেন এবং শিক্ষকরাও আসছেন, তাদের পাঠদান কর্মসূচি দিচ্ছেন। তবে শিক্ষার্থীদের সাথে আমরা সকাল থেকে কথা বলার চেষ্টা করেছি, ছোট কোমলমতি শিক্ষার্থীদের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন তারা বেশ
উৎফুল্ল শিক্ষা প্রতিষ্ঠানে এসে, কেননা এতদিন পর্যন্ত যে শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল তারা বাসায় ছিল এবং মূলত শিক্ষা প্রতিষ্ঠানে এসে তাদের বন্ধুদের এবং সহপাঠীদের পেয়ে তারা বেশ স্বাচ্ছন্দ্যে ক্লাসে উপস্থিত হয়েছেন এবং যারা শিক্ষক রয়েছেন তারাও বলছেন যে শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি হয়তো আর অল্প কিছুক্ষণের মাধ্যমে জানতে পারবো। এখন পর্যন্ত আমাদের যে শিক্ষাক্রমের উপস্থিতি সেটি আমরা লক্ষ্য করে দেখতে পেয়েছি যে 60% শিক্ষার্থী এখনো পর্যন্ত স্কুলে উপস্থিত হয়েছে। তবে আজকে আর কয়েকদিনের মধ্যে হয়তো শিক্ষার উপস্থিতি হয়তো আরো বৃদ্ধি পাবে। তবে আপনাকে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই যে আজকেই মূলত এই শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে। তবে গতকালকেও পর্যন্ত দেশের 25টি জেলায় এই শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছিল শুধুমাত্র তীব্র যে দাবদাহ ছিল সেই দাবদাহের জন্য। আর এই দাবদাহগুলো কমে আসার কারণেই মূলত এই শিক্ষা কার্যক্রমগুলো আবার ফিরে পেয়েছে। তবে আপনাকে অবশ্যই আমরা জানাতে পারবো যে এটি এখন প্রাথমিক শিক্ষা পর্যন্ত ছিল এবং প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা পরবর্তীতে হয়তো মাধ্যমিক এবং কলেজের প্রাঙ্গণে যাব, শিক্ষার্থীদের সাথে কথা বলবো, শিক্ষকদের সাথে কথা বলবো, তাদের কোনো বেগ পোহাতে হচ্ছে কিনা এই গরমে। এবং একটু যদি আবহাওয়ার কথা বলি, আবহাওয়া কিন্তু মোটামুটি শিক্ষার্থীদের নাগালের মধ্যেই রয়েছে এবং সকাল থেকে যে গরম অনুভূতি হয়েছিল বেশ কিছুদিন ধরে সেটিও একটু কমে আছে, যার কারণে শিক্ষা প্রাঙ্গণে শিক্ষার্থীদের সমারোহ একদম বেশ চোখে পড়ার মতোই। রাজধানীর মগবাজার থেকে এই ছিল আমার কাছে শিক্ষা প্রতিষ্ঠানের এবং বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, মগবাজার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। কয়েক দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়েও এক যুগেও শেষ হয়নি খুলনা জেলা কারাগার নির্মাণ কাজ। 144 কোটি টাকা থেকে ব্যয় বেড়ে দাঁড়ায় 288 কোটি টাকায়। সবশেষ মেয়াদের আর 1 মাস বাকি থাকলেও কাজ শেষ হওয়া নিয়ে রয়েছে সন্দেহ। এদিকে পুরনো কারাগারে সীমাহীন দুর্ভোগে বন্দীরা, তাদের সংকুলানে হিমশিম অবস্থা কারা কর্তৃপক্ষেরও। সহকর্মী নূর ইসলাম রকির রিপোর্ট। ভৈরব নদীর তীরে 1906 সালে নির্মিত করা হয় খুলনা জেলা কারাগার, যার ধারণ ক্ষমতা 678 জন। কিন্তু বন্দীর সংখ্যা বাড়ায় ও জরাজীর্ণ হয়ে পড়ায় 2011 সালে একনেকে অনুমোদনের পরের বছর নতুন কারাগার নির্মাণের কাজ শুরু হয়। নগরীর জয়বাংলা মোড়ে প্রায় 30 একর জমিতে নির্মিত এই কারাগারের মূল পরিকল্পনায় 4000 বন্দী রাখার কথা থাকলেও প্রকল্পের আওতায় প্রথম ধাপে শুরু হয় 2000 বন্দী রাখার অবকাঠামো। এই কারাগারে শ্রেণীভেদে বন্দীদের আলাদা ব্যারাক, কারারক্ষী কোয়ার্টার, নারী পুরুষের আলাদা হাসপাতাল মিলিয়ে 47টি ভবন সহ মোট অবকাঠামো রয়েছে 52টি। থাকছে মোটিভেশন সেন্টার, ওয়ার্কশেড, কারারক্ষীর সন্তানদের স্কুল, লাইব্রেরি, ডাইনিং রুম, আধুনিক সেলুন ও লন্ড্রি। শিশুসহ নারী বন্দীদের জন্য আলাদা ওয়ার্ড ও ডে কেয়ার সেন্টারের পাশাপাশি থাকছে বিনোদন ও সংস্কৃতি চর্চার সুযোগও। কিন্তু নির্মাণ শুরুর 13 বছর পরও এখনো শেষ হয়নি এর কাজ। বিলম্বের বিষয়টি নেতিবাচক আখ্যা দিয়ে সুজন বলছে, এতে নির্মাণ সংশ্লিষ্টদের দুর্নীতির সুযোগ বাড়ে কয়েক গুণ। 2011 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 13 বছর হতে গেল, এখন পর্যন্ত একটি জেলখানার কাজ শেষ হলো না। এটা কিন্তু একটা সুস্থ রাষ্ট্রে এটা কিন্তু ভাবা যায় না। বাংলাদেশের তড়িৎ উন্নয়ন করতে হয়, তাহলে যেমন উন্নয়ন যত সময় করা দরকার, দুর্নীতিকে লাগাম টানা দরকার। এই ধীরগতির সাথে, প্রকল্পের ধীরগতির সাথে কিন্তু দুর্নীতি যুক্ত থাকে। কাজ শেষ না হয় পুরাতন কারাগারে গাদাগাদি করে মানবেতর দিন কাটছে বন্দীদের। যদিও কারা কর্তৃপক্ষের আশা দ্রুতই নতুন কারাগারে যেতে পারবেন তারা। 678 জনের জায়গায় প্রায় 1400 বন্দী বর্তমানে বসবাস করছে। খুলনাবাসী সহ যারা কারাগারের সঙ্গে সম্পৃক্ত সবারই প্রত্যাশা হচ্ছে যে এই প্রকল্পটা দ্রুত বাস্তবায়িত হবে। প্রকল্প বাস্তবায়নে থাকা গণপূর্ত বিভাগ বলছে 92 ভাগ কাজ শেষ হয়েছে, জুনেই শেষ হবে কাজ। জুন 2024-এর মধ্যে সমস্ত অঙ্গের কাজ সর্বতোভাবে শেষ করে প্রত্যাশী সংস্থার নিকট হস্তান্তর করতে হবে। এই প্রকল্পের সব অঙ্গের কাজই প্রায় শেষ পর্যায়ে। প্রকল্পের সামগ্রিক অগ্রগতি যদি বলি, তাহলে প্রকল্পের সামগ্রিক অগ্রগতি এখন 92%। কিন্তু প্রকল্প ঘুরে দেখা যায় এখনো অনেক কাজ অসম্পন্ন, তাই আর 1 মাসের মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন অনেকে। নূর ইসলাম রকি, দেশ টিভি, খুলনা। টানা দাবদাহে যশোর নড়াইল আঞ্চলিক মহাসড়কে গলে যাচ্ছে পিচ, এতে যান চলাচলে পড়তে হচ্ছে বিপাকে। যদিও পরিবহন সংশ্লিষ্টদের দাবি, সড়কে নির্মাণে নিম্ন সামগ্রী ব্যবহারে পিচ গলছে মাত্র 40 ডিগ্রিতেই। বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে দুদক। ইন্দ্রজিৎ রায়ের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট।
মাত্র ৪ মাস আগে যশোর নড়াইল আঞ্চলিক মহাসড়কে চলে পাথর কার্পেটিং এর কাজ, যার প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ৩৫,৫০,৫৬,৫০০ টাকা। সম্প্রতি তীব্র দাবদাহে এ সড়কের যশোর অংশের ঝুমঝুমপুর এলাকায় সড়কের পিচ গলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। সড়কে যান চলাচলের সময়ে চাকায় লেগে যাচ্ছে পিচ, এতে যান চলাচলে চালক হেলপাররা পড়ছেন চরম দুর্ভোগে। সড়ক ব্যবহারকারীরা বলছেন, সংস্কারের সময় ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। ঠিকাদারদের অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখার দাবি জানায় সচেতন মহল। যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে নড়াইল মহাসড়ক পদ্মা সেতুর যে রাস্তা, এই রাস্তাটা এত বেহাল অবস্থা, পিচ গলে মানুষজন গাড়ির তলে পড়ার কাদা, এ দেখার কেউ নাই। গাড়ির চার্জ বেশি নষ্ট হচ্ছে, চাকাগুলো টেনে ধরছে চুম্বকের মতো। সড়ক ও জনপথ বিভাগ ৬০ থেকে ৭০ গ্রেডের পিচ ব্যবহারের কথা, যার সহন ক্ষমতা ৪৮ ডিগ্রি পর্যন্ত, কিন্তু ৪০ ডিগ্রিতেই গলছে এসব পিচ। সওজের কর্মীরা নানা যুক্তি দাঁড় করালেও ব্যবহৃত উপাদানের মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। যতগুলো করে এসে আমরা এরকম ব্লিডিং হয়, ভিটামিন বেশি থাকলে ব্লিডিং হয়, ভিটামিন কম থাকলে হয় না, কম থাকলে রাস্তা উঠে যাবে। ডিবিএসটি কাজ সম্পন্ন করতে গিয়ে কয়েকটা জায়গায় হয়তো একটু ভিটামিনের স্প্রে একটু বেশি হয়েছে, যার জন্য এই জাস্ট 2 থেকে 3টা পয়েন্ট, 300 থেকে 500 মিটার মতো হবে জায়গা, ওইখানে কিছু ব্লিডিং হচ্ছে। অভিযোগের বিষয়টি আমলে নিয়ে যশোর নড়াইল সড়কে বিভিন্ন পয়েন্টে সড়কের গলা পিচ পরীক্ষার পাশাপাশি সড়কের তাপমাত্রাও পর্যবেক্ষণ করেন দুদকের কর্মকর্তারা। দেখতে পেলাম যে রাস্তা গলে যাচ্ছে, অভিযোগ হলো নিম্নমানের ভিটামিন হয়তো ব্যবহার করা হয়েছে। আমরা আরো কয়েকটা পয়েন্ট পরিদর্শন করব, এরপর আমরা তথ্যপত্র বিশ্লেষণ করে আমরা দুর্নীতি দমন কমিশনে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রতিবেদন দাখিল করব। পদ্মা সেতু চালুর পর যশোর নড়াইল সড়কে যানবাহনের চাপ বেড়েছে। সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। চট্টগ্রামের দ্বিতীয় টি-20তে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু সন্ধ্যা 6টায়। ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করেই অবাধে চলছে বাগদা চিংড়ি রেণু শিকার। মশারি জাল দিয়ে বাগদা আহরণ করায় হুমকির মুখে পড়েছে দেশীয় ও অন্যান্য মাছের ছোট পোনা। এতে দৈনিক নষ্ট হচ্ছে 1 কোটির অধিক পোনা। সহকর্মী ছোটন সাহার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নদীর তীর ঘেঁষে কিংবা চরের মধ্যে মশারি জাল দিয়ে প্রতিদিন এভাবেই চলছে বাগদা ও গলদা চিংড়ি রেণু শিকার। এরপর বিশেষ পাত্রে রেণু রেখে অন্য প্রজাতির মাছ বাইরে ফেলে দেওয়া হচ্ছে। এতে দেশীয় প্রজাতির মাছ সহ অন্য প্রজাতির ছোট ছোট রেণুপোনা ধ্বংস হতে চলেছে। ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অবাধে বাগদা শিকার চললেও কোনো মাথা ব্যথা নেই প্রশাসনের। এতে আরো বেপরোয়া হয়ে পড়েছেন শিকারীরা। তবে কারো কারো দাবি পেটের দায়ে করতে হচ্ছে এ কাজ। আমরা তো দরিয়া খাইতে, তো একটা দরিয়া আমাদের সমিতি আছে যে অন্য আছে যে এই কারণে যে মাছটা তো আর কোনো ক্ষতি যাবে না, এটা তো দেশের উন্নয়নের জন্য মাছটা চাষ করা হয়। যে আমরা প্রথমে মাছ ধরি, তারপর অনেক রকম মাছ ওঠে, আর আমরা যেটা ধরি ওটা বাছাই করে তারপর অন্য মাছগুলো আছে সেগুলো পানি ফেলে দিই। বাগদার অনেক হাজার হয়েছে 1500, আর বেশি একে দালাল আছে, দালালের হচ্ছে। সাতক্ষীরা ও বাগেরহাট সহ বিভিন্ন জেলায় ভোলার এ রেণুর চাহিদা থাকায় নির্বিচারে শিকারে নেমেছেন তারা। এ প্রক্রিয়ায় মাছ বাছাইয়ের প্রতিদিন প্রায় 1/2 কোটি রেণু ধ্বংস করা হচ্ছে। এতে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ। বাগদা শিকার বন্ধে জেলা মৎস্য কর্মকর্তা অভিযানের কথা বললেও বাস্তবে এর প্রতিফলন নিয়ে রয়েছে প্রশ্ন। আরো কয়েকদিন যাবত বেশ কিছু অভিযান পরিচালনা করেছি। এই অভিযানে আমরা তাদের ব্যবহৃত যে জালগুলো আছে সে জালগুলো জব্দ করেছি, জালগুলো জব্দ করে সেগুলো ধ্বংস করেছি এবং আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে। বাগদা রেণু শিকার বন্ধে স্থানীয় প্রশাসনকে আরো তৎপর হওয়ার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এবার বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান ও পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। শুরুতে যাচ্ছি সাভারে। শাহিনুর, বাজারের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন।
অরিন, আপনাকে ধন্যবাদ। আসলে আমি এই মুহূর্তে আছি সাভারের যে পাইকারি বাজার, এই বাজারে আছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, তীব্র তাপদাহর কারণে কিন্তু প্রত্যেকটি জিনিসের দামই কিন্তু বেড়েই চলেছে, এমনটি কিন্তু আমরা বাজারে এসে দেখেছি। আপনাকে যদি বাজারের পরিস্থিতিটা একটু দেখাইতে চাচ্ছি যে প্রত্যেকটি জিনিসের, বিশেষ করে সবজি থেকে শুরু করে প্রত্যেকটি জিনিসের দামই কিন্তু বাড়তি চলতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আপনাদেরকে জানাই যে আজকে কিন্তু বাজারে আমরা আলুর কেজি পেয়েছি 50 টাকা কেজি এবং পেঁয়াজের কেজি পেয়েছি 60 টাকা কেজি এবং রসুন কিন্তু 190 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং আদা 220 টাকা এবং 230 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং কাঁচামরিচ কিন্তু 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 50 টাকা, শসা বিক্রি হচ্ছে 50 টাকা এবং করলা বিক্রি হচ্ছে 50 টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে কিন্তু 40 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ঢেঁড়স কিন্তু 50 টাকা এবং বটবটি যেটা, এটা কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকা কেজি এবং মুখী কচু যেটা 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সাজনা বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং আমরা যদি এই বাজারে অন্য কিছুর কথা বলি যে গরুর মাংস কিন্তু 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং ব্রয়লার মুরগি কিন্তু 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাজার করতে আসা অনেকের সাথে আমরা যদি কথা বলার জন্য একটু চেষ্টা করি। আচ্ছা, বাজারের পরিস্থিতি, বাজারের রেটটা কিরকম এখন বর্তমানে চলতেছে? ভাই আসলে বাজারের কথা কি বলবো, সবকিছু জিনিসটার দামই বাড়তি এখন। এই যে এই লাউটা এখন মনে করেন 40 টাকা পিস, ওজন কতই হবে, আর এখন কি করবো, খাইতে তো হবে। যেমনটি জানিয়েছিলেন, আমরা যদি কথা বলার জন্য চেষ্টা করি আরেকজনের সাথে, আসলে বাজারের এই যে দামের কি পরিস্থিতি বলেন তো? এখন এই তাপমাত্রার কারণে সব জিনিসের দাম বাড়তি। বেগুন 80 টাকা, আলু 50 টাকা, আসলে আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এখন ব্যবসায়ীরা তাপমাত্রার কারণে দাম বাড়ায়, আবার বৃষ্টি হলেও দাম বাড়ায়, আমরা সাধারণ মানুষ এখন কোথায় যাব, আমরা কিভাবে কেনাকাটা করব? যেমনটি বলছিলেন, তীব্র তাপদাহ এবং বিদ্যুতের কথা বলে কিন্তু এই সাভারের বাজারগুলোতে প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু 5 থেকে 10 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা একই খবর নিয়ে চলে যাব পটুয়াখালীতে ইব্রাহিমের কাছে। ইব্রাহিম, ধন্যবাদ শাহিনুর আপনাকে, যেমনটা আপনি বলেছিলেন। আসলে আমি এখন দাঁড়িয়েছি পটুয়াখালী বাঁধঘাট এলাকার বড় মাছের বাজারে। এই কয়েকদিন আগে আসলে তেঁতুলিয়া নদীতে অবরোধে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আসলে যে পরিমাণ ইলিশ মাছ পাওয়ার কথা ছিল সে ধরনের কিন্তু কোনো ইলিশ মাছ নেই। আমি পটুয়াখালীর সব বাজারগুলো ঘুরেছি, সেখানে কিন্তু কোনো ইলিশ মাছের দেখা নেই। আমি যদি একটু দেখাই ক্যামেরা পার্সনের মাধ্যমে, তাহলে আপনি দেখবেন যে বাজারে কিন্তু কোনো ইলিশ মাছ নেই, শুধু সাধারণ মাছ আছে। কাতল মাছ বলেন, রুই মাছ বলেন, এছাড়া কিন্তু চিংড়ি মাছ থেকে শুরু করে আপনার অন্য যে মাছগুলো আছে সেই ধরনের মাছ আছে। এবং ক্রেতার সংখ্যা এতই কম যে মাছের দাম এত বাড়তি, সেই বাড়তি থাকার কারণে কিন্তু আসলে মাছগুলো কিন্তু কমে গিয়েছে। এবং আমি এখানে যারা বিক্রেতা আছি তাদের সাথে কথা বলেছি, সে আমাকে জানিয়েছেন যে আসলে যে পরিমাণ গরম পড়তেছে, এই গরম পড়ার কারণে কিন্তু আসলে এইখানে এই মাছগুলো নেই। আমি একজন বিক্রেতার কথা বলবো, আসলে মাছ না পড়ার কারণ কি? গরম, প্রচুর গরমের কারণে মাছ গভীর জলে চলে গেছে, এই জন্য মাছ কম পড়ে এখন। ধন্যবাদ। যে শুনলেন যে আসলে মাছ পড়ে না, এই জন্য যে গরম পড়ার কারণে কিন্তু মাছ পড়তেছে না। আমি আরেকজন বিক্রেতার সাথে কথা বলবো, তিনিও মাছ নিয়ে বলতেছেন কেন মাছ পড়ে না। বর্তমান যে বাজারে যে মাছের দাম, গরমের কারণে এত যে দাম বাজারে মাছ, আমাদের এখন ব্যবসা করাটা খুব চাপ হয়ে খারাইছে। আগেই পড়ে যেতাম, কিন্তু এত দামের কারণে সাধারণ ক্রেতারা কেনার কোনো কারণ ক্ষমতার বাইরে চলে গেছে বাজার। ধন্যবাদ। আসলে শুনতে পাচ্ছেন যে মাছ কেন পড়ে না বা কি জন্য পড়ে না। আমি একজন ক্রেতার সাথে কথা বলবো যে আসলে মাছ কিনতে আসছেন, কেমন লাগতেছে আপনার? আমার মাছ কিনতে এসে আমি পুরো মাছ বাজারটা ঘুরলাম, কিন্তু আমাদের মধ্যবর্তী ফ্যামিলির মতো, সাধারণ ফ্যামিলির মতো এই মাছ কেনার বাইরে, আমাদের মাছ কেনার ক্ষমতার বাইরে। ধন্যবাদ। আসলে এই টোটাল বাজারে আসলে ঘুরে দেখলাম, কোথাও কিন্তু শেরপুরে মাছ নেই, আর যে মাছ আছে তার দাম কিন্তু অনেক বেশি। এই ছিল পটুয়াখালী মাছ বাজার থেকে আমার সাথে সর্বশেষ। আমরা ফিরে যাবো স্টুডিওতে অরিনের কাছে। অরিন, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, সাভার এবং পটুয়াখালী থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।